স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সিনহা হত্যার মূল আসামি লিয়াকত। আরও ৪২ জনের মৃত্যু, সংক্রমণ কমলেও কমেনি শঙ্কা। দলের অনুপ্রবেশকারীদের বিষয়ে সাবধান থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। পবিত্র আশুরা ইমাম বাড়াতে সীমাবদ্ধ তাজিয়া মিছিল। এবং বর্ষায় খোঁড়াখুঁড়িতে নিজেদের নিয়মই মানছে না স্থানীয় সরকার বিভাগ। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাইখুল মাশায়েক। সংবাদ শিরোনাম শুনছিলেন। অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামি পুলিশের বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে জবানবন্দি দেন তিনি। অন্যদিকে আজ বৈঠক করেছে সিনহা হত্যা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি। বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য একটু অপেক্ষা করছি। রোববার বেলা 12টায় কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে সিনহা হত্যার প্রধান আসামি টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয়। প্রায় 5 ঘন্টা ধরে লিয়াকতের জবানবন্দি রেকর্ড করেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা। জবানবন্দি শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব 15-এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম জবানবন্দির কপি হাতে পাওয়ার কথা জানান। আমরা অলরেডি ওনার এটা পেয়েছি, এখন কি বলেছে না বলেছে এটা আমরা জানি না, এখনো এটা পড়ে দেখি নাই। আমার বিশ্বাস যে উনি সত্যটাই প্রকাশ করেছেন এবং সত্যটাই প্রকাশ করবেন। এদিকে আজ কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউসে জরুরি সভা করেছে সিনহা হত্যার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি। প্রতিবেদন জমা দিতে আরও 7 দিন সময় চেয়েছেন বলে জানান তারা। রিমান্ডে নেওয়ার আগে আমরা প্রায় সবার বক্তব্যই নিয়েছি, জবানবন্দি নিয়েছি, জেরা করেছি, কিন্তু সাবেক অফিসার ইনচার্জ টেকনাফ থানা প্রদীপ কুমার দাসকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা সময় বৃদ্ধির জন্য আবেদন করেছি। আশা করছি আমরা হয়তো সাড়া পাবো যে আমাদেরকে কয়েকটা দিন অন্তত বাড়িয়ে দিবেন। আমরা আশা করছি যে আগামী 1 তারিখে প্রদীপ কুমার দাসকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারবো। গত শুক্রবার বরখাস্ত পরিদর্শক লিয়াকত, ওসি প্রদীপ ও নন্দদোলাল রক্ষিতের 3য় দফায় আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর 2 দিন পরেই আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন লিয়াকত। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। এবার করোনা পরিস্থিতির খবর। করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল 4248 জনের। রোববার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের 92টি ল্যাবে 11,934 জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে নতুন করে শনাক্ত হয়েছে 1,897 জন। মোট শনাক্তের সংখ্যা 3,10,822। সবশেষ 3,044 জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন 2,01,907 জন। আগস্টের শেষে এসে করোনা সংক্রমণের হার কমেছে, কিন্তু প্রতিদিনের মৃত্যুর সংখ্যা এখনও বেশি। মানুষের মধ্যে করোনা ভীতি কিছু কমে আসায় হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের আনাগোনা বেড়েছে। যদিও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পরিস্থিতি এখনও স্বস্তির নয়, বরং সতর্ক না হলে সামনে বিপদ আরও বাড়বে।
সরকারি ছুটির দিনে সকাল থেকেই হাসপাতাল চত্বরে মানুষের ভিড়। গত 2 সপ্তাহ ধরে জরুরি বিভাগে সাধারণ রোগীর সংখ্যা বেড়েছে বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও গত 5 মাসে ঢাকা মেডিকেল কলেজ কিংবা সোহরাওয়ার্দী হাসপাতালের মতো কোভিড হাসপাতালে এমন ভিড় দেখা যায়নি। সাধারণ রোগীও ছিল হাতে গোনা। পেটে ব্যথা, পেটলে সবসময় আপনার ওই আমাশা ভালো হয় না, ওই জন্য ইমার্জেন্সি আইসি আমি। বুকে ব্যথা করে, বুকের ব্যথা হন্তন উঠলে ব্যথা করে, তারপরে কাশি দিলে ব্যথা করে। ঠান্ডা লাগছে, ঠান্ডা আমার নিজের এই 3-4 দিন না, এমনি নর্মাল। লাস্ট যে 5 মান্থসে যেমন ছিল, এই মাসে আমি দেখতেছি অগাস্টের সেকেন্ড হাফ থেকে প্রায় 3-4 গুণ রোগী বেড়ে গেছে, 3-4 গুণের বেশি হবে। করোনা নিয়ে আতঙ্ক কি তবে কমেছে? বুথগুলোতেও করোনা টেস্টের সংখ্যা কম। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে মার্চে করোনা সংক্রমণ শুরু হলেও শনাক্ত এবং মৃত্যুর গ্রাফ বাড়ে এপ্রিলে এবং 1 লাফে আরও বেড়ে যায় মে মাসে। জুন, জুলাই ও আগস্টে এখন পর্যন্ত সেই ধারা অব্যাহত। তবে আগস্টের শেষে এসে সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী হলেও মৃত্যু বেশি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দেশে এখন পর্যন্ত সঠিক করোনা রোগীর সংখ্যা শনাক্ত করা সম্ভব হয়নি। বিশ্বের যত রোগী আছে করোনার, তার 99% রোগী কিন্তু হচ্ছে কি মাইল্ড ফর্ম, যাদের সামান্য চিকিৎসা লাগে, তারা ঘরে বসে ঠিক হয়ে যাচ্ছে। এই যে তার আউটপুট, সে কারণে মানুষের মধ্যে একটু ভীতিটা কম হয়েছে। বিশ্বের অনেক দেশে করোনা সংক্রমণের প্রথম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপে সংক্রমণ শুরু হয়েছে। সেক্ষেত্রে সঠিক পরিসংখ্যান না থাকায় বাংলাদেশে করোনার সঠিক চিত্র কখনোই পাওয়া যাবে না। স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতার অভাব আর চিকিৎসা সেবার অব্যবস্থাপনা করোনাকালে দুঃসময়কে আরো বাড়িয়ে দেবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আমরা তো নিশ্চিত করে ফার্স্ট ওয়েভের পিকটাকেই ধরতে পারিনি। আমরা জানি না পিক কবে আসবে, কবে নেমে আসবে। তো সে কারণে আমাদের যেটা একজন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে সকলের প্রতি পরামর্শ থাকবে যে আমাদেরকে স্বাস্থ্যবিধি শিথিল করার কোনো সুযোগ নেই। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। আরও কিছু সংবাদ জানাবো। বেশি দিন ক্ষমতায় থাকলে দলে অনেক সুযোগ সন্ধানী ঢুকে পড়ে, যাদের অপকর্মের ফল দলকেই বয়ে বেড়াতে হয়। এসব অনুপ্রবেশকারীর ব্যাপারে সাবধান থাকতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঢাকা উত্তর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এই ঘটনা সবসময় সেই কারবালার ঘটনাকেই স্মরণ করিয়ে দেয় যে আরেকটি কারবালার ঘটনা ঘটে গেল বাংলাদেশে। পবিত্র আশুরার দিনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে এভাবেই নিজের আবেগ প্রকাশ করলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি, কিন্তু 15ই আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু বা মিন্টু রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি। কিন্তু 15 আগস্টের ঘটনার সাথে যেন এই কারবালার ঘটনার এক অদ্ভুত মিল রয়ে গেছে। মূল অনুষ্ঠানস্থল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি যোগ দিয়েছিলেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে। প্রধানমন্ত্রী বললেন, মুখে গণতন্ত্র বললেও জিয়া এরশাদের কর্মকাণ্ড আসলে আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের মতোই। অনেকে গণতন্ত্রের কথা তুলে মার্শাল ল অর্ডিন্যান্স দিয়ে যখন সংবিধান স্থগিত করে দিয়ে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা কেউ দখল করে, তারা গণতন্ত্র দেয় কীভাবে? মার্শাল ল বা মিলিটারি ডিক্টেটর দ্বারা তো কখনো গণতন্ত্র হয় না। আইয়ুব খান যা করেছে, ইয়াহিয়া খান যা করেছে, জিয়াউর রহমানও তাই করেছে, এরশাদও তাই করেছে। এ সময় দলে অনুপ্রবেশকারীদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করে দেন আওয়ামী লীগ প্রধান। দীর্ঘদিন ক্ষমতা থাকলে এদিক ওদিক থেকে কিছু লোক জোটে এবং দলের ভিতরে এসে তারা নানা রকম অঘটন ঘটায়, অপকর্ম করে, যার বোঝাটা দলকে বয়ে নিয়ে বেড়াতে হয়। যে কারণে আমি বারবার শুরু থেকে আমাদের নেতাকর্মীদের হুঁশিয়ার করেছিলাম, বিশেষ করে মিলিটারি ডিক্টেটরদের হাতে তৈরি করা যে সমস্ত রাজনৈতিক দল, সেগুলি যারা করে এসেছে বা যুদ্ধ অপরাধীদের সাথে যারা ছিল, আমাদের দলের জন্য তারা না আসে। আমাদের কেউ কেউ দল ভারী করার জন্য তাদেরকে টেনে নেয়, কাছে টেনে নেয়, কিন্তু এটা নেওয়া আমাদের জন্য সত্যি খুব ক্ষতিকারক। করোনা, ঝড় কিংবা বন্যা মোকাবেলা করেও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে তিনি বদ্ধপরিকর বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। হয়তো প্রতিবন্ধকতা আছে, এভাবেই চলতে হবে। আর আওয়ামী লীগ তো উজাড়ে নাও ঠেলেই চলতে হয় আওয়ামী লীগকে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।
এদিকে পাবনা ৪ সংসদীয় আসনের উপনির্বাচনে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ। গণভবনে আজ বিকেলের দলের মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সারা দেশের ৫টি শূন্য আসনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসে সরকারি দল। বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, বাকি ৪টি আসনের প্রার্থী চূড়ান্ত করতে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে তা প্রকাশ করা হবে। করোনা স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজিত এই বৈঠকে অংশ নেন দলের মনোনয়ন বোর্ডের সিনিয়র নেতারা। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ ১ আসন, সাহরা খাতুনের মৃত্যুতে ঢাকা ১৮ আসন, সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে পাবনা ৪ আসন, সাফিল আলমের মৃত্যুতে নওগাঁ ৬ আসন ও হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা ৫ আসন শূন্য রয়েছে। এবারে পবিত্র আশুরা প্রসঙ্গ। করোনার কারণে এবার হোসনি দালান চত্বরে সীমাবদ্ধ ছিল তাজিয়া মিছিল। সব আয়োজনে স্বাস্থ্যবিধি মানারও ছিল কঠোর নির্দেশনা। তবে সে ব্যাপারে উদাসীন ছিলেন প্রায় সবাই। তাহিদ সৌরভের রিপোর্ট। ৬১ হিজরির ১০ মুহররম ফোরাত নদীর তীরবর্তী কারবালা প্রান্তরে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু। সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। তাদের শাহাদাত স্মরণে প্রতি বছর আশুরায় তাজিয়া মিছিল হলেও করোনার কারণে এবার তা হোসেইনি দালান চত্বরে সীমাবদ্ধ ছিল। পুরান ঢাকার হোসেইনি দালানে সীমিত পরিসরে শোকাবহ পরিবেশে দিনটি পালন করেছেন শিয়া সম্প্রদায়ের মানুষ। ছেদ পড়েছে রাজধানীর শত শত বছরের ইতিহাসে। এবারে প্রথম সড়কে নামেনি তাজিয়া মিছিল। অংশগ্রহণকারীরা জানালেন, আগামীতে যাতে এমন পরিস্থিতি না হয় সেজন্য দোয়া করেছেন আল্লাহর কাছে। বিশ্বব্যাপী করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশ মেনে আমরা এবারের আয়োজন করছি। বাংলাদেশে 400 বছর ধরে এই আশুরা মিছিলটা বের হচ্ছে। এই জিনিসটা যে বন্ধ হয় নাই, এটাই সবচেয়ে বেশি এই ব্যাপার। এটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিয়া, সুন্নি কোনো নাই, ভেদাভেদ নাই। ইনশাল্লাহ আল্লাহর রহমত সবার জন্য দোয়া করি। করোনার ইয়াটা চলে গেলে ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে, আগের মতনই হবে। তবে করোনার কারণে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সরকারের পক্ষ থেকে যে কঠোর নির্দেশনা ছিল এর প্রতি উদাসীন ছিলেন অনেকেই। আয়োজকরা জানান, চেষ্টা থাকলেও মানুষের ভিড়ে অনেক কিছুই করা যায়নি। কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে করোনার কারণে। তো সরকার নিয়ম প্রদত্ত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই বছর আশুরা তাজিয়া মিছিলটি ভিতরে বের করেছি। আমাদের আচার অনুষ্ঠানগুলো যা কিছু থাকে সবগুলো আমরা এই আশুরা আজকে তাজিয়া মিছিলে বের করেছি। এদিকে সার্বিক আয়োজন সফল বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। গত 10 দিন ধরেই আমরা এখানে প্রোগ্রামটা করে আসছি। ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে, আমাদের রেগুলার সুইপিং এসবি যেটা করে সেটাও করা হয়েছে, এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল আমাদের এখানে, এবং কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত আমরা শুনিনি এবং হয়ওনি। তাজিয়া আয়োজন ঘিরে কঠোর নজরদারি ছিল পুলিশের পক্ষ থেকে। সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিয়েছেন। দেহ তল্লাশি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি পুরান ঢাকার ইমামবাড়ায়। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। পুরান ঢাকার হোসনি দালানে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলা মামলা গত 5 বছরে খুব বেশি আগাতে পারেনি। 2 আসামি ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন। আসামি পক্ষের এমন দাবির পর প্রায় 2 বছর নতুন কোনো সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি। আগামী 30 সেপ্টেম্বর আবারও এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। 2015 সালের 23 অক্টোবর রাতে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে জেএমবির জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে 2 জন নিহত এবং শতাধিক আহত হন। ওই ঘটনায় রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়। 2016 সালে মামলার তদন্ত কর্মকর্তা 10 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে আদালত 2017 সালে অভিযোগ গঠন করেন। মামলার আসামিদের মধ্যে 2 জন নাবালক হওয়ায় তাদের বয়স বিতর্ক ও করোনা ভাইরাস মহামারীতে ফের আটকে যায় বিচার প্রক্রিয়া। মামলার রাষ্ট্রপক্ষে 46 সাক্ষীর মধ্যে 11তম সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর আর অগ্রগতি হয়নি। এখন এই মামলার দ্রুত বিচার দাবি করছেন শিয়া সম্প্রদায়ের নেতারা। 2020 সালে এসে আমরা আশা করি যাতে এই বিচার অতি তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং আমাদের যে ন্যায্য অধিকার বা যারা এটা ঘটিয়েছে তাদের প্রাপ্য সাজাটা হোক। বিচারের ধীরগতি নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সাক্ষীর অনুপস্থিতি, 2 আসামির বয়স জটিলতা এবং করোনা ভাইরাসের কারণে সাক্ষী নেওয়া সম্ভব হয়নি। তবে আবারও সাক্ষ্য গ্রহণ শেষে দ্রুত মামলাটি নিষ্পত্তি হবে বলে আশা তার। মামলা মোট 10 জন হলো আসামি।
এর মধ্যে 2 জন আসামির পরবর্তীতে এটা ডিস্টেন্ট হয় যে 2 জন আসামি মাইনর। তো মাইনর হওয়ার কারণে তো এই মামলা তো আর যারা প্রাপ্তবয়স্ক তাদের সঙ্গে একসঙ্গে মামলাটা চলবে না, শিশু আদালতে মামলাটা হবে। তো পরবর্তীতে এটা চার্জশিটে সম্পূর্ণ চার্জশিট দাখিল করার পরে মামলাটা এখন শিশু আদালতে এটা মামলাটা বিচারাধীন। আর যথারীতি বাকি 8 জনের মামলাটা সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে হবে। আগামী 30/9/2020 তারিখে পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য আছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। যাচ্ছি অন্যান্য সংবাদে। বর্ষা মৌসুমে রাস্তা খননের কাজ থেকে বিরত থাকার নীতি আছে স্থানীয় সরকার বিভাগের, কিন্তু নিজেরাই মানছেন না নিজেদের বিধি, আর তাই বর্ষায় খোঁড়াখুঁড়িতে অতিষ্ঠ মানুষ। বিস্তারিত মনিরুল ইসলাম মিটু রিপোর্টে। নাগরিক সেবা নিশ্চিত করতে উন্নয়ন কাজের বিকল্প নেই, কিন্তু বছর জুড়ে বিভিন্ন সেবা সংস্থা আর সিটি কর্পোরেশনের সমন্বয়হীন কাজের সমাধান খুঁজতে গেলেই চলে কাদা ছড়াছড়ি। ফলে প্রতি বছরই হয় অর্থ অপচয় এবং দুর্ভোগে পড়ে নগরবাসী। রাজধানীতে যে সংস্থায় খনন কাজ করুক না কেন, সংস্কারের দায়িত্ব সিটি কর্পোরেশনের। এক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের নীতিমালা স্পষ্ট। জরুরি প্রয়োজন ছাড়া মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত খনন কাজ করা যাবে না। এই সময়ের মধ্যে কাজ করলে ক্ষতিপূরণ হিসেবে 50% বেশি টাকা দিতে হবে সিটি কর্পোরেশনকে। গত 1 বছরে ঢাকা উত্তর আর দক্ষিণ সিটিতে 406টি খননের আবেদন জমা পড়ে। তবে এখন কটি এলাকায় এমন কাজ চলছে এর সঠিক তথ্য নেই 2 সিটির কারো কাছেই। অবশ্য জনদুর্ভোগ কমাতে একটি নিয়মের কথা জানালেন 2 সিটির কর্তা ব্যক্তিরা। বিটি ছেলে একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে ঢাকা এই উত্তর সিটি কর্পোরেশনের এই গুলশান বনানী বাড়িধারা ওরা 50 কিলো রাস্তা খনন করবেন। এটি কি পসিবল আপনি বলেন এই মুহূর্তে? এই আমরা কোনো মুখ দেখাতে পারবো যদি এখন যদি এই পারমিশনটা আমরা এই মুহূর্তে দিই? সবাই সবার কাজ করবে, বাট একটা ডিসিপ্লিন হইতে করবে, যেন কোনো অবস্থায় পাবলিক সাপোর্টটা না হয়। আমরা পরবর্তী 3 বছরের যে উন্নয়ন প্রকল্প আছে, কর্মসূচি তাদের আছে, সেটা আমরা নিয়ে আমরা মিটিং করব, সমন্বয় সভা করব। তারপর আমরা ওই তাদের যে পরিকল্পনা বা উন্নয়ন প্রকল্প যেগুলো থাকবে সেটা আমাদের কাজের সাথে সমন্বয় করে আমরা এমনভাবে করব যাতে তাদের কাজ শেষ হলে আমরা আমাদের রাস্তাঘাটের উন্নয়ন বা অন্যান্য সংস্কারের কাজ করব। সেবা সংস্থাগুলোর মধ্যে ঢাকা ওয়াসা সড়কে সবচেয়ে বেশি কাজ করে। তবে ওয়াসার এমডি তাসকিম খানের সঙ্গে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকাকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগী পারে এই সমস্যা সমাধান করতে। জুন নির্ভর বাজেটের কার্যক্রমের কারণে সকলেই এই বর্ষা মৌসুমে এসে তার কাজ শেষ করে বাজেটের টাকা উসুল করার চেষ্টা করেন। সমন্বয়ের দায়িত্ব যদি সিটি কর্পোরেশনকে সত্যিকার ক্ষমতায়নের মধ্যে দিয়ে করা যায়, তবে জনসম্পৃক্ততায় এই কাজগুলো জনবান্ধব, পরিবেশ বান্ধব এবং দুর্যোগ দুর্গতি দূর করে করা সম্ভব। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই শেষ হচ্ছে বিমানবন্দরের 3rd টার্মিনালের পাইলিংয়ের কাজ। শিগগিরই দৃশ্যমান হবে কাজের অগ্রগতি। 2023 সালের মাঝামাঝিতে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট মেয়াদের আগেই পুরো প্রকল্পটি শেষ হবে বলে আশা সংশ্লিষ্টদের। সাবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। থার্ড টার্মিনাল নির্মাণের মধ্য দিয়ে দেশের এভিয়েশন সেক্টরে আসছে আমূল পরিবর্তন। 21,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের অত্যাধুনিক বিমানবন্দর। নির্মাণ কাজ শেষ হলে বছরে 2 কোটি যাত্রী বিমানবন্দর ব্যবহারের সুযোগ পাবেন। 3 তলা টার্মিনাল ভবনটির আয়তন হবে 2,30,000 বর্গমিটার, দৈর্ঘ্যে 700 মিটার আর প্রস্থে 200 মিটার। থাকবে 26টি বোর্ডিং ব্রিজ। উড়োজাহাজ রাখার জন্য থাকবে 36টি পার্কিং বে, মোট 115টি চেক ইন কাউন্টার সহ নানা সুযোগ সুবিধা। 2019 সালের ডিসেম্বরে উদ্বোধন করা প্রকল্প করোনার কারণে কিছুটা বাধাগ্রস্ত হলেও দ্রুতই তা কাটিয়ে উঠেছে এখানে কাজ করা প্রতিষ্ঠানগুলো। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এখন পুরোদমে চলছে প্রকল্পের কাজ। বর্তমানে প্রতিদিন 20টি করে পাইলিংয়ের সক্ষমতা থাকলেও আগামী সপ্তাহ থেকে এই সক্ষমতা গিয়ে দাঁড়াবে অন্তত 30-এ। প্রায় 27% পাইলিংয়ের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। 811টা পাইল, 3000-এর ভিতরে 811টা পাইলের কাজ তারা এই যাবৎ শেষ করে ফেলেছে। 2024 সালের মার্চে শেষ হওয়ার কথা, বাট এই কাজটা আমরা শেষ করতে যাচ্ছি 2023 সালের জুলাই থেকে আমরা সেপ্টেম্বরের ভিতরে।
বড় প্রকল্প মানে বড় দুর্নীতি, তাই এ ব্যাপারে যথেষ্ট সতর্ক সিভিল এভিয়েশন অথরিটি। এখানে যারা সাবকন্ট্রাক্ট করছে কোয়ালিটি সম্পন্ন সাবকন্ট্রাক্টর যেন নিযুক্ত করে, এভাবে করা হচ্ছে। এখানে কোনো প্রকার তাদেরকে আমি বলবো যে তাদের এখানে কোনো প্রকার এখানে ব্যত্যয় ঘটলে আমরা তাদেরকে ছাড় দিব না। পুরো প্রকল্পটি প্রতিনিয়ত তদারকি করছে দক্ষ প্রকৌশলীরা। করোনায় শ্রমিক কমে গেলেও এখন বাড়ানো হচ্ছে শ্রমিকের সংখ্যা। ধীরে ধীরে তৈরি হচ্ছে বাংলাদেশ সরকারের স্বপ্নের প্রকল্প বিমানবন্দরের 3rd টার্মিনাল। আগামী ডিসেম্বর নাগাদ এই টার্মিনালের পাইলিংয়ের সমস্ত কাজ শেষ হবে। এই প্রকল্পটি শেষ হলে এভিয়েশন সেক্টরে বাংলাদেশের নতুন দ্বার উন্মোচিত হবে। বহির্বিশ্বে বাড়বে বাংলাদেশের ভাবমূর্তি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, এয়ারপোর্ট 3rd টার্মিনাল, ঢাকা। সময় হলো বাজিদ ইসলাম বিরতি নেবার, এরপর আরো জেনে ফিরব। সিআর দত্তের মরদেহ দেশে আসছে কাল। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সিনহা হত্যার মূল আসামি লিয়াকত। আরো 42 জনের মৃত্যু, সংক্রমণ কমলেও কমেনি সংখ্যা। দলের অনুপ্রবেশকারীদের বিষয়ে সাবধান থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। পবিত্র আশুরা ইমাম বাড়াতে সীমাবদ্ধ তাজিয়া মিছিল। এবং বর্ষায় খোঁড়াখুঁড়িতে নিজেদের নিয়মই মানছে না স্থানীয় সরকার বিভাগ। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শিরোনাম শুনছিলেন, আরো কিছু সংবাদ জানাবো। মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছাবে সোমবার সকালে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় চিত্তরঞ্জন দত্তের কফনবাহী বিমান দুবাইয়ের পথে রওনা হয়। কানাডা টরন্টো থেকে দুবাই গিয়ে সিআর দত্তের শেষ যাত্রায় সঙ্গী হবেন তার মেজো মেয়ে ব্যারিস্টার চয়নিকা দত্ত। সোমবার সকাল 8:30টার দিকে তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় অভিবাদন জানানো হবে। এদিকে সিআর দত্তের ছেলে ডক্টর চিরঞ্জীব দত্ত রাজা, বড় মেয়ে মহুয়া দত্ত এবং ছোট মেয়ে কবিতা দাশগুপ্ত হ্যাপি শনিবার রাতে নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারলাইন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 24 আগস্ট রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন দত্ত। উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি আশা করেন কেবল গন্ডগোল করার জন্য নয়, জনপ্রিয়তা যাচাই করতেই এই নির্বাচনগুলোতে অংশ নেবে বিএনপি। সামনে যে উপনির্বাচন হতে যাচ্ছে সেই উপনির্বাচনগুলোতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এজন্য বিএনপিকে আমি ধন্যবাদ জানাই। তবে আশা করব তারা গন্ডগোল পাকানোর উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জনপ্রিয়তা যাচাই করার উদ্দেশ্যেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা অতীতে দেখেছি তারা যখনই নির্বাচনে অংশগ্রহণ করে তখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মানসে তারা নির্বাচনে অংশগ্রহণ করে। বিএনপি ক্ষমতায় গেলে সকল গুম খুনের ঘটনার বিচার করবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সুরক্ষা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির 2 তরুণ নেতা হাবিবুন নবী খান সোহেল ও ইশরাক হোসেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে দুপুর ও বিকেলে পুরান ঢাকায় কয়েকজন নিখোঁজ নেতাকর্মীর বাসায় যান তারা। এর মধ্যে সুতাপুরের সোহেল, সম্রাট, সেলিম, রেজা পিন্টু, বংশালের জহির, চঞ্চল, সোহেল ও পারভেজ এবং কারাভোগী ইসাক সরকারের স্বজনদের সঙ্গে দেখা করেন তারা এবং পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তারা বলেন দলের এসব নেতা ত্যাগী নেতাকর্মীর প্রতি বিএনপি কৃতজ্ঞ।
গুম খুনের শিকার যারা হয়েছেন তাদের বেশিরভাগই যেহেতু পরিবারের উপার্জনকারী ব্যক্তি ছিলেন, তাই তাদের আর্থিক সহযোগিতারও প্রতিশ্রুতি দেন দুই তরুণ নেতা। ওনাদের নেতাদের কথাবার্তায় কিন্তু তাদের আতঙ্কের ছাপ কিন্তু ফুটে উঠেছে এবং তারাই বলছেন কখন যেন কি হয়। সে সময় কাছে চলে এসেছে, জনতার প্রতিরোধ গড়ে উঠেছে এবং জনতার প্রতিরোধের মুখে এই অবৈধ সরকার বিদায় নেবে। যখন আমাদের সুযোগ আসবে আমরা এইসব পরিবারকে যথাযথভাবে এস্টাবলিশ করব এবং এই যে উপার্জনকারী যে ব্যক্তিগুলো যে গুম হয়ে গিয়েছে তার কারণে তারা যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে সেটার জন্য তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে, সরকারিভাবেও করা হবে আমরা যখন সরকারে যাব, এবং অবশ্যই এই ঘটনাগুলোর বিচার করা হবে। গাজীপুরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর মহানগরের বাসনা থানা ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সহযোগিতায় ১৮টি ওয়ার্ডে বন্যার ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়েছে। দুপুরে মহানগরের নজর, কড্ডা, লাঠিভাঙা, মিনাইটে, কালাকুর এলাকায় খাদ্য সামগ্রীর অর্থ বিতরণ করা হয়। এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ সভাপতি আফজাল হোসেন সহ গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আমরা এইসব এলাকায় সরাসরিভাবে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা ত্রাণ দেওয়ার জন্য আসছি এবং এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পর্যায়ে যাদের খাদ্য নয় তাদেরকে সহযোগিতা করা, পরবর্তীতে এখানে যে নগরায়নের মধ্যে যেন পরিকল্পিত একটা শহর হয়, সবার যেন বাসযোগ্য হয়, কোনোভাবে যেন পানিতে বন্দী না হতে পারে, সেটি আমাদের উদ্দেশ্য। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। বগুড়ায় চলছে পালং শাকের আগাম চাষ। মূলত শীতকালীন এই শাক এখন বাণিজ্যিক ভিত্তিতে খরিফ মৌসুমেও চাষ হচ্ছে। কৃষি অফিস জানিয়েছে, জেলায় এবার ৬,২৫০ হেক্টর জমিতে শাক সবজি চাষের লক্ষ্যমাত্রা থাকলেও বন্যা ও অতিবৃষ্টির কারণে আবাদ ৪০০ হেক্টর কম হয়েছে। তবে মৌসুমের আগে বাজারে পালং শাকের দাম বেশি থাকায় লাভবানই হচ্ছেন কৃষকরা। তারা জানান, এই সময় রোদের তাপ বেশি থাকায় পলিথিন দিয়ে ঢেকে তারা পালং শাকের চাষ করছেন। ফলনও বেশ ভালো। পাইকারি ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে পেরে সন্তুষ্ট চাষিরা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বন্যায় দেশের অন্যান্য স্থানের মতো মানিকগঞ্জেও বেড়েছে নৌকার চাহিদা। দীর্ঘস্থায়ী বন্যা হওয়ায় দামও বেড়েছে নৌকার। টানা ১.৫ মাস বন্যা কবলিত ছিল মানিকগঞ্জের ৭ উপজেলার ৬৫টি ইউনিয়ন। বাড়ি ঘর থেকে বন্যার পানি নেমে গেলেও রাস্তাঘাট এখনও তলিয়ে আছে। ফলে চলাচলের জন্য বাড়ছে নৌকার চাহিদা। হাটগুলোতে বিক্রি হচ্ছে প্রচুর নৌকা। দাম ৩,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা। এবার বেশি দামের অভিযোগ রয়েছে ক্রেতা বিক্রেতা দুপক্ষেরই। সময় হলো আরো একবার বাজিদ বিরতি নেবার। এরপর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। যুক্তরাষ্ট্রে আরো এক আন্দোলনকারীর মৃত্যু। এবং দর্শক শূন্য মাঠে সোমবার শুরু হচ্ছে ইউএস ওপেন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আরো কিছু সংবাদ জানাবো। নানা কর্মসূচিতে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার সম্পাদক RM সাইফুল আলম মুকুলের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে যশোর প্রেস ক্লাবে কালো ব্যাজ পরে
সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে একটি শোক র্যালি বের হয়। র্যালি শেষে শহরের বেজপাড়া পিয়ারি মোহন রোডের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাংবাদিকরা। সেখানে মরহুমের জন্য দোয়া করেন তারা। 1998 সালের এই দিনে রাত 10টার দিকে নিজ পত্রিকা কার্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে নিহত হন রানার সম্পাদক RM সাইফুল আলম মুকুল। এবারে দেশে বাইরের খবর জানাবো। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীদের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবারে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। তার পরিচয় প্রকাশ করা হয়নি। এক বিবৃতিতে পোর্টল্যান্ড পুলিশ জানায়, বর্ণবাদ বিরোধী আন্দোলনের মধ্যে ট্রাম্পের সমর্থকরা টানা তৃতীয়বারের মতো র্যালি করেন। সে সময় গোলাগুলির শব্দ পাওয়া যায়, তখন বুকে গুলি লেগে একজন মারা যান। গত 25 মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পোর্টল্যান্ড। গত জুলাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেন ট্রাম্প। এবার ক্লেমন স্পোর্টস নিউজ। সোমবার শুরু হচ্ছে ইউএস ওপেনের 140তম আসর। এবারই প্রথম দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। টেনিসে বিশ্বের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনেও পড়েছে করোনা ভাইরাসের প্রভাব। বিশ্বের এই মহা বিপর্যয় মোকাবেলা করতে স্বাস্থ্যবিধি মেনেই মাঠে নামছেন টেনিস তারকারা। করোনা ভীতির মাঝেও সেরেনা উইলিয়ামস, নোভাক জোকোভিচ, রজার ফেদেরার, অ্যান্ডি মারে, নাওমি ওসাকারা এবারের আসর নিয়ে বেশ উচ্ছ্বসিত। যদিও সংক্রমণ মোকাবেলায় সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা নিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আর এমন দুঃসময়ে টেনিস খেলোয়াড়দের একসাথে থাকার আহ্বান জানিয়েছে এটিপি প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নোভাক জোকোভিচ। তবে এরই মধ্যে রাফেল নাদাল, কেই নিশিকোরি, সিমোনা হ্যালেপ, বেলিন্ডা বেনচিচ করোনার কারণে এবারের আসর থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সিনহা হত্যার মূল আসামি লিয়াকত। আরো 42 জনের মৃত্যু, সংক্রমণ কমলেও কমেনি শঙ্কা। দলের অনুপ্রবেশকারীদের বিষয়ে সাবধান থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। পবিত্র আশুরা ইমাম বাড়াতে সীমাবদ্ধ তাজিয়া মিছিল। বর্ষায় খোঁড়াখুঁড়িতে নিজেদের নিয়মই মানছে না স্থানীয় সরকার বিভাগ। সিআর দত্তের মরদেহ দেশে আসছে কাল। যুক্তরাষ্ট্রে আরও এক আন্দোলনকারীর মৃত্যু। এবং দর্শক শূন্য মাঠে সোমবার শুরু হচ্ছে ইউএস ওপেন। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AA এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।